সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব দেখো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কি মানব শারীরতত্ত্ব এর রক্ত ও সঞ্চালন অর্থাৎ চতুর্থ অধ্যায়। এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস অর্থাৎ পার্ট 2। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে দমন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা আগের ক্লাসটি একটু রিভিউ করার চেষ্টা করব, কিছু জিনিস তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা গত ক্লাসে বা পার্ট 1 পড়েছিলাম রক্ত নিয়ে এবং সেখানে দেখেছিলাম যে 3 ধরনের রক্ত কণিকা থাকে আমাদের রক্তে। 3 ধরনের রক্ত কণিকা, প্রথমটি হচ্ছে লোহিত বা এরিথ্রোসাইটিক এবং দ্বিতীয়টি হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা এবং তৃতীয়টি হবে প্লাটিলেটস বা অনুচক্রিকা রক্তকণিকা। আমরা দেখেছিলাম যে লোহিত রক্তকণিকার কাজ মূলত কি দেহের অক্সিজেন পরিবহন করা এবং শ্বেত রক্তকণিকার কাজ দেহে প্রবিষ্ট রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দেওয়া। এবং অনুচক্রিকা বা প্লাটিলেটস এর কাজ হচ্ছে যদি কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয় বা কেটে যায় তাহলে এই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে দেওয়া বা রক্ত জমাট বাঁধিয়ে বা রক্ত তঞ্চন ঘটিয়ে সেখান থেকে যেন রক্ত প্রবাহিত না হয় বা বাইরে বের না হয়, এক্ষেত্রে ভূমিকা পালন করে এই অনুচক্রিকা রক্তকণিকা। হ্যাঁ, এই 3 ধরনের রক্তকণিকার মধ্যে এক ধরনের রক্তকণিকা এই আজকের ক্লাসের সাথে অত্যন্ত রিলেটেড। হ্যাঁ, চলো মূল পাঠে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আমরা দেখতে পাচ্ছি প্লাটিলেটস অর্থাৎ অনুচক্রিকা রক্তকণিকা এবং এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি এবং এখানেও একটা ইমেজ দেখতে পাচ্ছি। একটু দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করো গভীরভাবে। দেখো, দেখতে পাচ্ছ অনেকগুলো অনুচক্রিকা রক্তকণিকা একসাথে সংযুক্ত হলো, কিছু একটা ঘটলো, লোহিত রক্তকণিকাগুলোকে আটকিয়ে দিল। এবং এখানে দেখতে পাচ্ছি আরো এক ধরনের সংবহন তন্ত্র যেটি রক্ত সংবহন তন্ত্রের সাথে যায় না। তাহলে বলতো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আজকে রক্ততঞ্চন এবং লসিকা তন্ত্র, লসিকা নিয়ে আলোচনা করব। দেখো, রক্ততঞ্চন ও লসিকা। এবং আজকের পুরো ক্লাসে ক্লাস শেষে তোমরা কি জানতে পারবে এবং রক্ততঞ্চন, তারপর কি লসিকা এর কাজ এবং লসিকা তন্ত্রের গঠন, এই 3টা টপিক তোমরা পুরো ক্লাস শেষে নিজেরাই বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। পুরো ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে, অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এই কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেব রক্ততঞ্চন। রক্ততঞ্চন কি? আমরা দেখতে পাচ্ছি এখানে কি রক্তবাহিকার মধ্যে রক্ত এবং এখানে ব্লাড সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ব্লাড সেলগুলোর সাথে আমরা খুবই পরিচিত, অর্থাৎ কারণ আমরা এই পার্ট 1 এই ব্লাড সেলগুলো দেখেছিলাম এবং জেনেছিলাম যে কোন ব্লাড সেলের আকৃতি কেমন এবং দেখতে কেমন। দেখতে পাচ্ছি এখানে কি অনুচক্রিকা রক্তকণিকা অর্থাৎ প্লাটিলেটস এবং এখানে দেখতে পাচ্ছি একটি হাত বা ক্ষত স্থান। তাহলে রক্ততঞ্চন কি? যখন কোনো জায়গা কেটে যায় বা ক্ষতের সৃষ্টি হয় তখন ঠিক এই জায়গায় এই অনুচক্রিকা রক্তকণিকার সাহায্যে ফাইব্রিন নামক এক ধরনের জালক সৃষ্টি হয়। অনুচক্রিকা রক্তকণিকার কি সাহায্যে কি ফাইব্রিন নামক এক ধরনের জালক সৃষ্টি হয় এবং এই যে জালক সৃষ্টি হওয়ার ফলে এইখান দিয়ে আর কি ব্লাড সেলগুলো বাইরে বের হতে পারে না, অর্থাৎ রক্ত ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, জালক সৃষ্টি হয়, রক্ত জমাট বাঁধে, ফলে বাইরে কি আর রক্ত বের হতে পারে না। এই যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় রক্ততঞ্চন। আমি আবারও বলছি যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অনুচক্রিকা রক্তকণিকার সাহায্যে ক্ষত স্থানে ফাইব্রিন নামক জালক সৃষ্টির মাধ্যমে সেই জায়গায় রক্ত জমাট বাঁধিয়ে রক্ত পড়া বন্ধ করে দেয়। এই জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়াকেই বলা হয় কি রক্ততঞ্চন। ওকে, দেখো আমরা রক্ততঞ্চন নিয়ে
একটু জিনিস মানে আরো ভালোভাবে জানার চেষ্টা করে দেখো যে এখানে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি, এখানে একটা ঘটনা এবং এখানে একটা ঘটনা। যে কোনো ঘটনায় ঘটুক না কেন বা যে কোনো ঘটনার মাধ্যমে যদি ক্ষতের সৃষ্টি হয় বা আঘাত প্রাপ্ত হয় এবং সেখান থেকে যদি রক্ত প্রবাহিত বা রক্ত বাইরে বের হয়ে আসে, যদি অল্প পরিমাণ হয় তাহলে আমরা ঘরে চিকিৎসা করে নিতে পারি, জীবাণুনাশক দিয়ে ব্যান্ডেজ করে রেখে দিতে পারি। কিংবা বেশি যদি আক্রান্ত হয় বা বেশি ক্ষত সৃষ্টি হয় তাহলে আমরা কি করি, হাসপাতাল নিয়ে যাই এবং হাসপাতাল নিয়ে গেলে কি হয়, ডাক্তার একে কি করে, জীবাণুনাশক দিয়ে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে ব্যান্ডেজ করে দেয় এবং ধীরে ধীরে কি রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং কিছুদিন পরে ব্যান্ডেজ খুলে দেখা যায় যে এইখানে এই ক্ষত জায়গা কি পূরণ হয়ে গেছে, অর্থাৎ কাটা আর কাটা জায়গা নেই, এটি স্বাভাবিক হয়ে গেছে বা স্বাভাবিকের মতো হয়ে গেছে। কেন হয় স্বাভাবিক, কেন হয়? কারণ আমরা জানি যে আমাদের যে সেলগুলো, এই সেলগুলো কি কোষগুলো অটো বিভাজিত হয় এবং অটো বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কি দ্বিগুণ আকারে বিভাজিত হতে পারে। যখন একটা জায়গায় ক্ষতের সৃষ্টি হয় তখন এই সেলগুলো, এর আশেপাশের সেলগুলো বিভাজিত হয়ে কি ওই ক্ষত জায়গা পূরণ করে ফেলে আর এর ফলে যে কোনো ক্ষত জায়গা কি স্বাভাবিক হয়ে যেতে পারে। এটি একটি ঘটনা। আর একটি ঘটনা হচ্ছে রক্ত পড়া তাহলে কিভাবে বন্ধ হয়? এই ব্যান্ডেজ করলো তাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল না, এর ভেতরে যে ঘটনাটি সেটি হচ্ছে রক্ততঞ্জন। এই রক্ততঞ্জন না ঘটলে যতই ব্যান্ডেজ করা হোক না কেন রক্ত পড়া বন্ধ হতো না, ক্ষত কি পূরণ হতো না। কারণ সেখানে যে প্রতিনিয়ত যদি রক্ত বের হতো বা রক্ত রস বের হতো তাহলে সেখানে সেলগুলো বিভাজিত হয়ে একসাথে সংযুক্ত হতে পারতো না। তাহলে দেখো যে এই যে রক্ততঞ্জন কিভাবে ঘটছে, চলো আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে একটি রক্তবাহিকা অর্থাৎ ধমনী দেখতে পাচ্ছি। যে রক্তবাহিকা আমরা জানি যে দুই ধরনের, শিরা এবং ধমনী। এবং ধমনীকে যদি আমরা লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদ করি তাহলে দেখতে পাবো যে এর প্রাচীর কয়েক স্তর টিস্যু দিয়ে গঠিত। দেখো যে এর একেবারে বাইরের যে টিস্যু স্তর একে বলা হয় কি কানেকটিভ টিস্যু স্তর, এর পরের টিস্যু স্তরকে বলা হয় স্মুথ টিস্যু স্তর, এর পরের টিস্যু স্তরকে বলা হয় বেসমেন্ট টিস্যু স্তর এবং এর একেবারে ভেতরের টিস্যু স্তরকে বলা হয় এন্ডোলিথিয়াল টিস্যু স্তর এবং এই স্তরের কোষগুলোকে বলা হয় এন্ডোলিথিয়াল কোষ। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যে ব্লাড সেলগুলো প্রবাহিত হয় কার সংস্পর্শ থেকে, এন্ডোলিথিয়াল টিস্যুর সংস্পর্শে। এবং এই এন্ডোলিথিয়াল টিস্যু অত্যন্ত কি মসৃণ, এই মসৃণতার কারণেই এই ব্লাড গুলো কি প্রতিনিয়তই কি করে মানে একেবারে ফ্লুয়েন্সি অর্থাৎ স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে। এবং এই স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার জন্য আরো এক ধরনের মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ ভূমিকা পালন করে, সেটির নাম হচ্ছে হেপারিন। এই হেপারিনের উপস্থিতির কারণে এই ব্লাড গুলো খুবই সহজেই কি ব্লাড ভেসেলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে স্বাভাবিক অবস্থায় এই হেপারিনের প্রভাবে কি ব্লাড কণিকা গুলো বা রক্তরস কি এই ব্লাড ভেসেলের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে। এবং এক্ষেত্রেও এই অনুচক্রিকা রক্তকণিকা গুলো কি তেমন কোনো মানে প্রয়োজন মনে করে না বা এর সংস্পর্শে আসে না। কার সংস্পর্শে? এই এন্ডোলিথিয়াল টিস্যুর সংস্পর্শে আসে না। কিন্তু যদি কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয় তার মানে কি ব্লাড ভেসেল কেটে যাবে, ধমনী কেটে যাবে, আর তখনই এর ভেতরে যে এন্ডোলিথিয়াল স্তর রয়েছে তার মানে এও কি ক্ষত সৃষ্টি হবে, অর্থাৎ এইরকম অবস্থা হবে এবং তখনই প্রয়োজন হবে রক্ততঞ্জনের। এবং এই যে রক্ততঞ্জন, এই রক্ততঞ্জনের ক্ষেত্রে প্রায় 13 ধরনের ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। এর মধ্যে 4 ধরনের অত্যন্ত তার চেয়ে তো বেশি বা প্রধান ভূমিকা পালন করে। প্রথমটি হচ্ছে ফাইব্রিনোজেন, দ্বিতীয়টি প্রোথ্রম্বিন, 3 নাম্বারটি হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন এবং 4 নাম্বারটি হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই 4 ধরনের ফ্যাক্টর পুরোপুরি ভূমিকা পালন করে এই রক্ততঞ্জনের ক্ষেত্রে। তাহলে প্রথমটি কি ফাইব্রিনোজেন, মনে রাখতে হবে এটি কিন্তু। দ্বিতীয়টি কি প্রোথ্রম্বিন, তৃতীয় কি থ্রোম্বোপ্লাস্টিন এবং 4 নাম্বার ক্যালসিয়াম আয়ন। এই 4টি ফ্যাক্টর নিয়ে কিন্তু কথা হবে। ক্ষতস্থান নিরাময় কিংবা কোনো জায়গা থেকে রক্ত পড়া মন্থর করে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়ার যে আরেকটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় হিমোস্টেসিস। ওকে, এখন দেখো যে এই
পুরো প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে রক্ত তঞ্জনের ক্ষেত্রে এই যে 4 ধরনের ফ্যাক্টরের কথা বললাম এরা কিভাবে ভূমিকা পালন করছে। দেখো, যখনই এই কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হবে অর্থাৎ এন্ডোলিথিয়াল টিস্যু স্তর ক্ষতের সৃষ্টি হবে, তখনই এই স্বাভাবিকভাবে প্রবাহমান এই অনুচক্রিকা রক্তকণিকা গুলোর মধ্যে কিছু রক্তকণিকা এখানে কি হবে, মানে থেমে যাবে, এবং এখানে থেমে যাওয়ার পরে সেখানে অনেকগুলো ক্ষণপদ সৃষ্টি করবে, অ্যামিবার মতো ক্ষণপদ সৃষ্টি করবে, এবং এই ক্ষণপদ সৃষ্টি করার সাথে সাথে সেখান থেকে প্রচুর পরিমাণ, তাদের ভিতর থেকে প্রচুর পরিমাণে এডিপি, অ্যাডেনোসাইন ডাইফসফেট ক্ষরণ করবে, এবং এর প্রভাবে এই অ্যাডেনোসাইন ডাইফসফেট ক্ষরণের প্রভাবে অন্যান্য যে অনুচক্রিকা রক্তকণিকাগুলো থাকে এই রক্তকণিকাগুলো কি পরস্পর আসঞ্জিত হবে অর্থাৎ সংযুক্ত হয়ে যাবে, এবং সংযুক্ত হলে এই অনুচক্রিকা রক্তকণিকা থেকে প্রথমে যে প্রথ্রম্বিন গুলো থাকে এই প্রথ্রম্বিন গুলো থাকে নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় প্রথ্রম্বিনে বা সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত করার জন্য এই অনুচক্রিকা রক্তকণিকা এবং এই প্লাজমা থেকে এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এই রাসায়নিক উপাদানকে কাজে লাগিয়ে এবং ক্যালসিয়াম আয়নের সাহায্যে কি করবে, এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে। তাহলে এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিন কি হচ্ছে, সক্রিয় থ্রম্বিনে পরিণত হচ্ছে। তাহলে দেখো এখানে প্রথ্রম্বিন কাজে লাগছে, ক্যালসিয়াম আয়নও কাজে লেগে যাচ্ছে। এবার দেখো যে এই যে সক্রিয় যে থ্রম্বিন পেলাম বা উৎপন্ন হলো, এই সক্রিয় থ্রম্বিন গুলো এই ফাইব্রিনোজেনকে কি করবে, রূপান্তরিত করে কি ফাইব্রিন জালক সৃষ্টি করবে। তাহলে সক্রিয় থ্রম্বিন গুলো ফাইব্রিনোজেনকে কি করবে, ফাইব্রিনে রূপান্তরিত করবে, এবং এই ফাইব্রিন গুলো অনেকগুলো ফাইব্রিন একত্রিত হয়ে ফাইব্রিন জালক সৃষ্টি করবে। দেখো, ফাইব্রিন জালক সৃষ্টি করবে, এবং এই ফাইব্রিন জালক সৃষ্টি হয়ে গেলে কি হবে, এখান দিয়ে এই রক্তকণিকাগুলো, অন্যান্য যে রক্তকণিকাগুলো থাকে এই রক্তকণিকাগুলো আটকে যাবে, অর্থাৎ এই জাল ভেদ করে বা জালিকা ভেদ করে রক্তকণিকা বাইরে বের হতে পারবে না। তবে কিছু পরিমাণ সিরাম বের হয়, একেবারে হলুদ বর্ণের কিছু তরল বের হয়, যেখানে কি কোনো রক্তকণিকা থাকে না, এবং এটিও কিছুক্ষণ পরে বা কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। তাহলে এ হচ্ছে কি রক্ততঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া। ওকে, চলো আমরা একটা ভিডিও দেখে বোঝার চেষ্টা করি, একটু লক্ষ্য করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো, একজন কাজ করছে এবং সেক্ষেত্রে যদি কেটে যায় বা ক্ষতের সৃষ্টি হয় তাহলে কি হচ্ছে, দেখো এই যে ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, এবং এখানে কি ঘটনা ঘটবে আমি যেগুলো বললাম ঠিক সেভাবে মিলে যাবে। একটু লক্ষ্য করে ভালোভাবে দেখো যে স্বাভাবিকভাবে রক্তগুলো প্রবাহিত হচ্ছিল, এবং যখনই ক্ষত সৃষ্টি হলো রক্তকণিকাগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। এখন দরকার কি রক্ততঞ্চন, অর্থাৎ এখানে রক্ত জমাট বাঁধতেই হবে, এবং এক্ষেত্রে কে কে ভূমিকা পালন করবে, এগুলো হচ্ছে অনুচক্রিকা রক্তকণিকা। দেখো, ব্লাড প্লাটিলেটস, এবং এরা কি করলো, থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণ করে ফেললো, এবং ক্যালসিয়াম আয়নের সাহায্যে কি করবে, দেখো প্রথ্রম্বিন কি হবে, থ্রম্বিনে রূপান্তরিত হবে। কিসে, থ্রম্বিনে। তাহলে প্রথ্রম্বিন কি হলো, থ্রম্বিন হলো, এবং এই থ্রম্বিন গুলো কি করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তরিত করছে, এবং এই ফাইব্রিন গুলো দেখো সবগুলো এখানে এসে জমায়িত হবে, এবং জমায়িত হতে 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 একসময় কি হবে, একেবারে জালক সৃষ্টি করে ফেলবে। ওকে, দেখো জালক সৃষ্টি করে ফেলছে। এর ফলে এই রক্তকণিকাগুলো আর জাল ভেদ করে দেহের বাইরে বের হতে পারছে না। দেখো, জালক সৃষ্টি হয়ে গেছে। এটি হচ্ছে কি রক্ততঞ্চন, এবং এটি হচ্ছে কি জালিকা, ফাইব্রিন জালিকা। ওকে, দেখো পুরোপুরি কি জালিকা সৃষ্টি হয়ে গেছে, একেবারে কি আর রক্ত বের হতে পারছে না, স্বাভাবিকভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। আশা করি তোমরা রক্ততঞ্চন প্রক্রিয়া খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখে নেব আমরা লসিকা। লসিকা কি, এটিও গুরুত্বপূর্ণ একটা জিনিস, টপিক। লসিকা হচ্ছে যে আমরা জানি যে কিছু সেল রয়েছে যেগুলো টিস্যু গঠন করে। এই টিস্যু গঠনকারী সেলের মাঝে মাঝে এক ধরনের বর্ণহীন বা হলুদাভ যে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে বলা হয় কি লসিকা। এই লসিকাগুলো আসে কোথা থেকে,
তার আগে আমরা জেনে নিব, দেখো যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি কি চিত্র, এবং আমরা জানি যে আমাদের দেহে বা মানব দেহে দুই ধরনের সংবহন তন্ত্র রয়েছে, সংবহন রয়েছে, এবং যেটি কি যেগুলো পুরো বডির আনাচে কানাচে পর্যন্ত কি বিস্তৃত, অর্থাৎ বডির যে কোনো প্রান্ত থেকে এরা একে অপরের সাথে কানেক্ট হতে পারে এবং তরল পদার্থ প্রবাহিত করে। একটি হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র, আর একটি হচ্ছে লসিকা তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা তন্ত্র, বিভিন্ন পদার্থের পরিবহনের ক্ষেত্রে এই দুই ধরনের সংবহন তন্ত্রের কোনো বিকল্প নেই। ওকে, তাহলে এটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এটি হচ্ছে লসিকা তন্ত্র। আমরা জানি যে রক্ত সংবহন তন্ত্রের সাথে কি থাকে, হার্ট থাকে, হার্ট অর্থাৎ হৃদপিণ্ড সংযুক্ত থাকে, পাম্পের মতো এই হৃদপিণ্ড কাজ করে। এর ফলে কি এই শিরা ধমনির মধ্য দিয়ে বা রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত কি প্রবাহিত হয়, অর্থাৎ একটা গতি সৃষ্টি হয়। কিন্তু এই লসিকা তন্ত্রের ক্ষেত্রে কি কোনো প্রকার হার্ট সংযুক্ত থাকে না বা কোনো পাম্প যন্ত্র সংযুক্ত থাকে না, এরা অটোমেটিক প্রবাহিত হয়, অটোমেটিক প্রবাহিত হয়। এবং আমরা দেখেছিলাম যে মানব দেহে রক্ত উৎপাদন হয়, মানে রক্ত থাকে মূলত 5 থেকে 6 লিটার, কিন্তু এই ক্ষেত্রে এর এই রক্তের দ্বিগুণ পরিমাণ লসিকা থাকতে পারে। ওকে, তাহলে এ হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র, এটা হচ্ছে লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্র এবং লসিকাগুলো এবং রক্ত সংবহন তন্ত্র এদের মধ্যে সম্পর্ক কি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো আমরা আবার দেখতে পাচ্ছি যে লসিকা তন্ত্র, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে লসিকা তন্ত্র কি নিয়ে গঠিত, লসিকা তন্ত্র লসিকা, এবং এই লসিকা তন্ত্রের মাঝে মাঝে নোড থাকে, কি থাকে নোড, এই যে এরকম নোড থাকে, দেখো স্থিতাকার অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি লিম্ফ নোড বলা হয়, লিম্ফ নোড বা লসিকার নোড। তাহলে লসিকার নোড এবং এর যে সরু যে অংশগুলো, অর্থাৎ লসিকা তন্ত্রের স্ফীত অংশকে বলা হয় নোড এবং সরু অংশগুলোকে বলা হয় কি লেকটিয়াল, কি বলা হয় লেকটিয়াল। তাহলে এই লসিকা তন্ত্র, লসিকা নোড এবং লসিকা, এই তিন ধরনের তিনটি অংশ, মানে তিনটি উপাদান নিয়ে, তিনটি অংশ সদস্য নিয়ে কি পুরো লসিকা তন্ত্র গঠিত বা এই লসিকা সংবহন গঠিত। ওকে, সংবহন তন্ত্র গঠিত। দেখো একটা জিনিস যে এই লসিকা আসে কোথা থেকে, প্রশ্ন আসতে পারে লসিকা আসে কোথা থেকে, এই সংবহন তন্ত্রগুলো যায় কোথায়, কিভাবে কি হয়। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো আমরা একে দেখার চেষ্টা করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমরা যদি দেখি এখানে যে আমরা একটা এই এঁকে নিলাম। দেখো এখন আমরা জানি যে এখানে কি থাকে, এখানে হার্ট থাকে। ওকে, এবং এই হার্ট থেকে কি, হার্ট থেকে শিরা এবং ধমনীগুলো বের হয়ে যায়। ওকে, শিরা এবং ধমনীগুলো বের হয়ে যায়। এবং যদি আমি দেখি যে একটু এটা মুছে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে যে এটা হচ্ছে কি ধমনী, ধরলাম এটা কি ধমনী। আমরা জানি যে এই ধমনীগুলো কি করে, ধমনীগুলো যদি এখানে একটা আমি সেল কল্পনা করি, কোষ, দেখো একটা জিনিস দেখো, কোষ বা আরো কোষ আমি কল্পনা করলাম, এই ধমনী এবং এই শিরাগুলো এদিকে এসে কি করে, এইদিকে এসে এই কোষকে ঘিরে, এই কোষগুচ্ছকে ঘিরে কি জালক সৃষ্টি করে। একটু লক্ষ্য করো ভালোভাবে। তাহলে আমি এখন বলছি রক্ত সংবহন তন্ত্রের কথা। ওকে, তাহলে ধমনী এবং শিরাগুলো মিলে কি করে, কি জালিকা সৃষ্টি করে, কৈশিক জালিকা সৃষ্টি করে। এবং এই যে ধমনীর মাধ্যমে যে পুষ্টি উপাদানগুলো আসে, এই পুষ্টি উপাদানগুলো কি ব্যাপন প্রক্রিয়ায় সেলগুলো গ্রহণ করে, সেল থেকে অপ্রয়োজনীয় অংশ ব্যাপন প্রক্রিয়ায় আবার কি কৈশিক জালিকায় চলে আসে। তাহলে কৈশিক জালিকা থেকে সেল থেকে কৈশিক জালিকা ব্যাপন আকারে এদের লেনদেন হয়, সরাসরি কোনো কোষের মধ্যে শিরা বা ধমনী প্রবেশ করতে পারে না, এরা এখানে কোষগুচ্ছকে ঘিরে কৈশিক জালিকা সৃষ্টি করে ফেলে। এখন দেখো তাহলে এটা যখন ধমনী কল্পনা করি, তাহলে এই ধমনীর মাধ্যমে রক্তকণিকা, প্লাজমা প্রবাহিত হতে হয় এবং কাজ শেষে আবার শিরার মাধ্যমে হৃদপিণ্ডে ফিরে যায়। তাহলে এই যে চক্রাকার আবর্তন ঘটতে থাকে,
অর্থাৎ এখানে যে প্লাজমা গুলো থাকে এগুলোও কি একইভাবে আবর্তিত হয়। এখন দেখো একটা জিনিস, যে এই যে এখান থেকে যে প্লাজমা গুলো আসে, এই প্লাজমা গুলোতে কি থাকে, রক্তকণিকা থাকে, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান থাকে, প্রয়োজনীয় প্রোটিন অণু থাকে, প্লাজমা প্রোটিন থাকে, এগুলো কি প্রবাহিত হয়। কিন্তু একটা জিনিস দেখো, যে যখনই এই কৈশিক জালিকা ভেদ করতে যায় তখনই কি এখান থেকে টোটাল প্লাজমার 10%, কত পার্সেন্ট, 10% এখান থেকে এই কৈশিক জালিকাগুলো ভেদ করে বের হয়ে যায়। এক্ষেত্রে কি কোনো শুধুমাত্র শ্বেত রক্তকণিকা থাকে, এই যে লসিকা প্লাজমা গুলো বের হয়, এর সাথে কি থাকে, শুধুমাত্র কিছু পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে, হ্যাঁ, এবং অল্প পরিমাণ কি লোহিত রক্তকণিকা থাকতে পারে। অর্থাৎ প্রধানই হচ্ছে কি শ্বেত রক্তকণিকা এবং মূলত প্লাজমা প্রোটিন থাকে। তাহলে যে 10% প্লাজমা বের হয়ে গেল কোথা থেকে, এই রক্তবাহিকা থেকে, অর্থাৎ কৈশিক জালিকা থেকে। তাহলে এই যে প্লাজমা গুলো বের হলো, এই প্লাজমা গুলো যাবে কোথায়, এই প্লাজমা গুলো যাবে কোথায়, হ্যাঁ, এই প্লাজমা গুলো যাবে, দেখো যে এর আশপাশে যে কোষগুলো থাকে, এর আশপাশে যে কোষগুলো থাকে, একটু লক্ষ্য করো, এর আশেপাশে যে কোষগুলো থাকে, এই কোষগুলোর মাঝে যে আন্তঃফাঁক থাকে, দেখো এই কোষগুলো মাঝে মাঝে যে ফাঁকা স্থান থাকে, অর্থাৎ কোষগুলোর মাঝে দেখো অনেকগুলো কোষ, এই যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থান অবস্থান করে। তাহলে এখানে এগুলো কি প্লাজমায় বের হচ্ছে, এই প্লাজমা বের হয়ে যাচ্ছে, প্লাজমার সাথে কিছু প্লাজমা প্রোটিন থাকছে এবং শ্বেত রক্তকণিকা থাকছে। তাহলে এগুলো বের হয়ে এই রক্তবাহিকা থেকে বের হয়ে কোষগুলোর ফাঁকা ফাঁকে বা আন্তঃঝিল্লি অবস্থান, মানে ঝিল্লি যেটা বলি আমরা, এই জায়গাতে অবস্থান করছে। এরপর দেখো ঘটনা, এরপরে এগুলো কি এখানে থাকবে না, এগুলো একটা বিশেষ তন্ত্রের মধ্যে প্রবেশ করবে। কার মধ্যে, বিশেষ তন্ত্রের মধ্যে প্রবেশ করবে, তন্ত্রে। এইগুলো থেকে আবার কি এই তন্ত্রের মধ্যে প্রবেশ করবে। এই তন্ত্র হচ্ছে কি লসিকা তন্ত্র, কি লসিকা তন্ত্র, একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে এই কৈশিক রক্তবাহিকা থেকে সেলের ফাঁকা স্থানে আসলো, ফাঁকা স্থান থেকে আবার কি এই লসিকা তন্ত্রের মধ্যে চলে আসলো। আর যখনই লসিকা তন্ত্রের মধ্যে প্রবেশ করে তখনই একে বলা হয় কি লসিকা। তখন পর্যন্ত লসিকা বলা হচ্ছে না, জাস্ট প্লাজমায় আছে। এই প্লাজমা যখনই লসিকা তন্ত্রের মধ্যে প্রবেশ করছে তখনই কি এটা হয়ে যাচ্ছে লসিকা। ওকে, এবং এই লসিকাগুলো এই লসিকা তন্ত্রের মধ্যে দিয়ে কি প্রবাহিত হতে থাকে এবং জায়গায় জায়গায় নোড থাকে। আমরা দেখলাম যে লিম্ফ নোড, এই লিম্ফ নোডের সাথে কি বেশ কিছু লসিকা কি তন্ত্র বা যেটা আমরা বললাম যে ল্যাকটিয়াল সংযুক্ত থাকে। এটা স্টেশনের মতো কাজ করে, নোডগুলো স্টেশনের মতো কাজ করে এবং এগুলোর মধ্যে কিন্তু কপার থাকে। যেমন হৃদপিণ্ডের মধ্যে কপার থাকে, ঠিক একই রকম এই লসিকা তন্ত্রের মধ্যে কপার থাকে, যেগুলো এই প্লাজমাকে বা লসিকাকে একদিকে প্রবাহিত করে এবং একটা সময় কি ধীরে 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 গিয়ে আবার কি এই শিরার সাথে মিশে যায়। অর্থাৎ এই শিরার সাথে মিশে যায়, কিংবা যখন কোনো জায়গায় কি প্লাজমা বা লসিকার প্রয়োজন হয় বা পানির প্রয়োজন হয়, কারণ এই লসিকার কি অধিকাংশ পানি, অর্থাৎ 94% পানির প্রয়োজন হয়, তখন কি এখান থেকে সে ঘাটতি পূরণ হয়। এবং এছাড়াও এই লসিকা তন্ত্রগুলোর বিশেষত্ব হচ্ছে যে সকল জায়গায় রক্ত সংবহন তন্ত্র পৌঁছতে পারে না, যেতে পারে না, সেই সকল জায়গায় কি এই লসিকা তন্ত্রগুলো যায় এবং এর সাথে যে প্লাজমা প্রোটিন থাকে, অন্যান্য পুষ্টি উপাদান থাকে, এই পুষ্টি উপাদানগুলো কি গ্রহণ করে সেই সকল স্থান। যেমন আমরা দেখি ত্বকের যে স্থান, এপিডার্মাল স্তর, একেবারে বাইরের যে স্তর, এই স্তরে কি রক্তবাহিকা নেই, কারণ আমরা অনেক সময় দেখি যে ক্ষত সৃষ্টি হলে সাদা স্তর সৃষ্টি হয়, রক্ত সৃষ্টি হয় না, রক্ত বের হয় না, একেবারে ভেতরে গেলে রক্ত বের হয়, তাহলে বোঝা যায় যে এখানে রক্তনালী নেই। তাহলে এই ত্বকের যে পুষ্টি যোগান দেয় লসিকা। ওকে, এছাড়াও কি রিজার্ভ লসিকা থাকে, হঠাৎ করে যদি কোনো অঙ্গ বা দেহের দরকার হয়ে থাকে, দরকার হয়ে পড়ে যে রক্ত ঠিক মতো প্রবাহিত হচ্ছে না বা রক্তের কোন রকম ত্রুটি বিচ্যুতি হচ্ছে, তখনই এই লসিকা কি এর চাহিদা ক্ষণিকের জন্য পূরণ করে থাকে। তাহলে দেখো যে এই কৈশিক জালিকা থেকে কোথায় সেলের ফাঁকা স্থান থেকে আবার কোথায় লসিকা তন্ত্র থেকে আবার কি এই শিরার মাধ্যমে, হার্টের মাধ্যমে আবার প্রবাহিত হচ্ছে, কিংবা অন্যান্য জায়গা থেকে সঞ্চিত থাকে এবং প্রয়োজন অনুসারে কি দেহের অন্যান্য অঙ্গ বা অঙ্গতন্ত্রের চাহিদা পূরণ করে। ওকে,
এখন দেখো, এবং দেহের বিভিন্ন জায়গা রয়েছে, পয়েন্ট রয়েছে, যেগুলোতে এই নোড গুলো থাকে বেশি, এবং সেগুলোতে কি লসিকা সঞ্চিত থাকে। সেগুলো কি, চলো দেখে নেই। দেখো, যেমন কি থাইমাস, তারপর কি স্প্লেন বা প্লিহা, তারপরে কি লিম্ফ, দেখান, তারপর কি টনসিল। এই জায়গাগুলোতে কি প্রচুর পরিমাণে লিম্ফ নোড থাকে এবং লসিকা গুচ্ছ থাকে, লসিকা তন্ত্রের গুচ্ছ থাকে, যেখানে কি লসিকা সঞ্চিত থাকে। ওকে, এই যে লিম্ফ নোড, হ্যাঁ, ল্যাকটিয়া একসাথে কি সংযুক্ত রয়েছে এবং স্টেশনের মতো কাজ করে। তাহলে আশা করি তোমরা এই লসিকা এবং লসিকা তন্ত্র বুঝতে পেরেছো এবং সে সাথে কাজগুলো বুঝতে পেরেছো। এই রক্তের যে স্বাভাবিক ঘনত্ব, এইটাও নিয়ন্ত্রণ করে কে, এই লসিকা। হঠাৎ করে রক্তের ঘনত্ব, রক্তে প্লাজমা পরিমাণ কমে গেল, দ্রুত গিয়ে কি এই প্লাজমা যে রক্তরসের চাহিদা পূরণ করে থাকে এই কি লসিকা। অর্থাৎ লসিকা কি প্লাজমারই রূপান্তরিত রূপ। এটা ইন্ডিভিজুয়ালি কোনো মানে স্ট্রাকচার নয়, এটা প্লাজমার রূপান্তরিত রূপ। ওকে, আবার কি প্লাজমায় ফিরে যাচ্ছে। এবং এই যে এর প্রভাবে এই লসিকা এই যে চক্রাকার আবর্তনের ফলে যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটি হচ্ছে এই প্লাজমা থেকে যে প্রয়োজনীয় প্লাজমা প্রোটিন গুলো বের হয়ে যায়, এই প্লাজমা প্রোটিন আবার রক্ত ফিরে পায়। যদি এই রক্ত আবার ফিরে না পেত, তাহলে মানুষ খুব বেশি না 24 ঘন্টার মধ্যে মারা যেত ইনশাআল্লাহ। ওকে, 24 ঘন্টার মধ্যে মারা যেত। তাহলে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লসিকা এবং লসিকা তন্ত্র, তা আমরা জানতেই পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে কি রক্ততঞ্চন এবং লসিকা তন্ত্র নিয়ে আলোচনা করলাম, এদের কাজ জানলাম। তোমরা আশা করি ক্লাসটি খুবই এনজয় করেছো এবং তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে রক্ততঞ্চন ও লসিকা তন্ত্র। ওকে, তোমরা অবশ্যই এগুলো পড়বে, খাতা লিখবে এবং গ্রুপে সাবমিট করবে। সো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের পার্ট 3 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি।